লাস্ট ক্লাসে আমরা আন্ডারস্ট্যান্ডিং ইনকাম স্টেটমেন্টস এই রিডিংটা শুরু করেছিলাম। অ্যারাউন্ড হাফ ওয়ে পর্যন্ত কভার করেছি লাস্ট ক্লাসে। আজকে বাকি অংশটুকু কভার করবো ইনশাল্লাহ। লাস্ট ক্লাস স্লাইড নাম্বার 17 পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা এই থেকে শুরু করব। আমাদের এলওএসটা হচ্ছে ডেসক্রাইব জেনারেল প্রিন্সিপালস অফ এক্সপেন্স রিকগনিশন, specific expense recognition application, implication of expense recognition choices for financial analysis। তো আমরা বাকি কিছু অংশ আমরা আগের ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব ইমপ্লিকেশন ফর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। আপনার এক্সপেন্স রিকগনিশনের যে চয়েস, এটার সাথে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের সম্পর্কটা কি, বা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে এটার ইম্প্যাক্টটা কি। So a company's estimate for expense can affect its reported net income. So expense যে পলিসি, সেটার কারণে কি হতে পারে, আমাদের নেট ইনকামটা এফেক্টেড হইতে পারে। সে আমাদের এখানে রেভিনিউ থেকে আমরা ব্রডলি এক্সপেন্স মাইনাস করছি। রেভিনিউ থেকে আমরা এক্সপেন্স মাইনাস করছি, মাইনাস করে আমরা প্রফিট পাচ্ছি, তাই তো। সো আমাদের প্রফিটটা এখন এখানে আদার থিংস রিমেইনিং সেম। যদি আমরা এক্সপেন্সটা, আমাদের পলিসিগত কারণে এক্সপেন্সটা রিপোর্টিং হয় একটু বেশি, তাহলে কি হবে, এক্সপেন্স বেশি রিপোর্ট হওয়ার অর্থ নেট ইনকাম কম আসা। আবার এক্সপেন্স কম রিপোর্ট হলে পরে কি হচ্ছে, আমাদের প্রফিটটা একটু বেশি হচ্ছে। তো আমরা চাইলেই কি আসলে এক্সপেন্সকে কমাতে বা বাড়াতে পারি কিনা? হ্যাঁ, পলিসিগত কারণে কিছু কিছু ক্ষেত্রে এটা পসিবল। কিরকম পসিবল? সে আপনি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশনটা কি একটা এক্সপেন্স। তো এক্সপেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটা মেথড আছে। সো আপনি যদি অ্যাক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করেন তাহলে কি হবে, তাহলে প্রথম দিকে আপনার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা বেশি থাকবে। তার মানে আর্লিয়ার ইয়ার গুলোতে আপনার প্রফিট কম হচ্ছে, লেটার ইয়ারে গিয়ে প্রফিটটা বেশি হচ্ছে। সিমিলার ওয়েতে আদার অন্যান্য এক্সপেন্সের ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য। তাহলে দুইটা কোম্পানি, সিমিলার কোম্পানি, একটা হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন ইউজ করছে, আর একটা হয়তো বা আপনার স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ইউজ করছে। তাহলে দুইটার যে প্রফিট, সেই প্রফিট ফিগারটা ডিফারেন্ট হবে, যেটা আমাদের আলটিমেট ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলছে। আমরা প্রপার ইভালুয়েশন তখন করতে পারছি না, নেক টু নেক বা সেম গ্রাউন্ডে যে ইভালুয়েশন, সেটা হচ্ছে না। As with revenue recognition policies, a company's choice of expense recognition can be characterized by relative conservatism. এই যে এক্সপেন্স রিকগনিশন পলিসি, এটাকে আমরা রিলেটিভ কনজারভেটিজম দিয়ে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি। অর্থাৎ কোনো কোম্পানি হয়তো অ্যাগ্রেসিভ, কোনো কোম্পানি হয়তো বা খুব কনজারভেটিভ। যারা কনজারভেটিভ বেশি, তারা কি করে, এক্সপেন্সটাকে বেশি রিকগনাইজ করে বা চার্জ করে বেশি ইনিশিয়াল ইয়ারে। আর যারা অ্যাগ্রেসিভ, তারা কি করে, তারা হচ্ছে ইনিশিয়াল ইয়ার গুলাতে এক্সপেন্সটা কম রিকগনাইজ করতে চায় এবং লেটার ইয়ারে গিয়ে হয়তোবা বেশি করতে হয়। A policy that results in recognition of expense later rather than sooner is considered less conservative. এক্সপেন্সটা যদি শেষের দিকে কনসিডার করে বেশি আর প্রথম দিকে কম করে, তাহলে কি হচ্ছে, লেস কনজারভেটিভ বা অ্যাগ্রেসিভ বলতে পারি। Many items of expense require company to make estimates that can significantly affect net income. Analysis of a company's financial statement, particularly comparison of one company's financial statement with those of another, requires an understanding of differences in these estimates and their potential impact. When possible, the monetary effect of difference in expense recognition policies as estimates can facilitate more meaningful comparison with a single company's historical performance or across a number of companies. যদি আমরা এই যে রিকগনিশন পলিসির কারণে মনিটারি ইফেক্টটা কি হচ্ছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি এবং সেটা যদি ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের জন্য
কম্পারিজনটাকে মোর মিনিংফুল করতে হেল্প করে। টু অ্যাসেস এ কোম্পানিজ ফিউচার আর্নিং, সরি, নেক্সট রয়েছে কি বলছে, ডেসক্রাইব ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ট্রিটমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস অফ নন রিকারিং আইটেম ইনক্লুডিং ডিসকন্টিনিউড অপারেশন, আনইউজুয়াল অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট আইটেম। সে রেগুলার কোর্স অফ বিজনেস একটা বিষয়, কিন্তু এর মধ্যে অনেক সময় টেম্পোরারি কোনো একটা বিজনেস চলে আসতে পারে, বা কোনো একটা বিজনেস আমরা করছি ভবিষ্যতে হয়তো করব না, এই ধরনের কেস হইতে পারে। তো সেগুলোকে আমরা বলতেছি নন রিকারিং আইটেম, বা এর মধ্যে আমাদের ইনক্লুডেড আছে হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন, অর্থাৎ যে অপারেশনটা হয়তো কন্টিনিউ করছিল বাট সামনে আর কন্টিনিউ করবে না। আনইউজুয়াল বা ইনফ্রিকুয়েন্ট কোনো আইটেম, সেখান থেকে কি হইতে পারে, আমাদের এক্সপেন্স হতে পারে। লাইক ইনকাম যেমন হতে পারে, এই ধরনের ক্ষেত্রে আবার এক্সপেন্স হতে পারে। এই যে ইনকাম বা এক্সপেন্স যেটা হচ্ছে আমাদের ডিসকন্টিনিউড বা নন রিকারিং, সেগুলাকে আমরা কিভাবে ট্রিট করব, কোথায় ট্রিট করব, হ্যাঁ, এটাই এখানে আমরা দেখব। টু অ্যাসেস এ কোম্পানিজ ফিউচার আর্নিংস, ইট ইজ হেল্পফুল টু সেপারেট those prior years item of income and expense that are likely to continue in the future from those items that are less likely to continue। তাহলে আমাদের জন্য বেটার কি, বেটার হচ্ছে গিয়ে যেগুলো রেগুলার কন্টিনিউ করবে ওই আইটেমগুলো আলাদা করা, আর হচ্ছে ইনফ্রিকুয়েন্ট কোনো আইটেম থাকলে সেটাকে আলাদাভাবে দেখানো। তাহলে কি হয় যে আমরা আসলে কম্পারিজনটা ইজি হয়। ধরেন আপনার 2021-এ কন্টিনিউড বিজনেস, 2022-এ কন্টিনিউড বিজনেস, আপনি কম্পারিজনটা প্রপারলি বুঝতে পারতেছেন। কিন্তু এমন যদি হতো যে আপনি একই সাথে রিপোর্টিং করতেছেন, এখানে হয়তোবা আনইউজুয়ালি একটা বড় প্রফিট আছে, নেক্সট ইয়ারে গিয়ে সেটা নাই, তো আপনি হয়তো তখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হয়তোবা বিজনেসটাই খারাপ হয়ে গেছে। আসলে বিষয়টা হয়তো তেমন না, বিষয়টা হয়তোবা এরকম যে ওই সময় কোনো একটা বিজনেস অপরচুনিটি হঠাৎ করে চলে আসছে, সেখান থেকে একটা ভালো প্রফিট হয়েছে, বা একটা আনইউজুয়াল একটা এক্সপেন্স হয়ে গেছে, সেটার কারণে হয়তোবা পারফরমেন্সটা ডিফারেন্ট ছিল। তো সেই কারণে আমাদের কন্টিনিউইং অপারেশন থেকে প্রফিট, আর হচ্ছে ডিসকন্টিনিউড অপারেশন বা নন রিকারিং আইটেম গুলো, সেটাকে আলাদাভাবে রিপোর্টিং করাটা যুক্তিসঙ্গত। আন্ডার IFRS এ কোম্পানি শুড প্রেজেন্ট এডিশনাল লাইন আইটেমস। IFRS এ স্পেসিফিক্যালি বলে দিচ্ছে কি, যে এডিশনাল লাইন আইটেম, হেডিংস অর সাব টোটাল বিয়ন্ড দোজ স্পেসিফাইড when such presentation is relevant to an understanding of entity's financial performance। আলাদাভাবে লাইন আইটেম বা হেডিং সাব টোটাল দিয়ে প্রেজেন্ট করার জন্য IFRS রিকমেন্ড করে যখন ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স শো করার জন্য এটা রিলেভেন্ট। Some items from prior years clearly are not expected to continue in future periods and are separately disclosed on a company's income statement. Under US GAAP, unusual and or infrequently occurring items which are material are presented separately within income from continuing operation। US GAAP এ যেটা বলছে, US GAAP এ বলছে যে যদি ম্যাটেরিয়াল হয়, ইনফ্রিকুয়েন্ট বা আনইউজুয়াল আইটেমটা যদি ম্যাটেরিয়াল হয়, সেই ক্ষেত্রে আলাদাভাবে শো করার কথা বলা হয়েছে। আর IFRS এ ঠিক ম্যাটেরিয়ালিটির বিষয়টা আসে নাই, বলছে যে প্রেজেন্টেশনের সুবিধার্থে, আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার্থে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা প্রপারলি শো করার জন্য আপনার আলাদা লাইন আইটেম, হেডিং, সাবটোটাল ইউজ করার কথা বলা হয়েছে। এখন আমরা দেখি যে চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি। সো অ্যাকাউন্টিং পলিসি আপনার মেইনলি দুইটা কারণে চেঞ্জ হইতে পারে। একটা হইতে পারে যে আপনার যে স্ট্যান্ডার্ড সেটিং বডিজ লাইক IASB, FASB, ওরা হয়তো বা নতুন করে কোনো স্ট্যান্ডার্ড দিল। আরেকটা কি হইতে পারে যে অ্যালাউড স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার 2-3টা অপশন অ্যালাউড, এর মধ্যে একটা আপনি ফলো করছিলেন, এখন এসে আপনি চিন্তা করলেন যে না, আপনার বিজনেসের জন্য এই পলিসি থেকে বেটার হচ্ছে অল্টারনেটিভ যে আরেকটা পলিসি আছে, সেই পলিসিটা অ্যাপ্লাই করাটা বেটার। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে যদি এমন হয়, নরমালি স্ট্যান্ডার্ড সেটার যদি স্ট্যান্ডার্ড সেটিং বডি যদি কোনো নতুন করে কোনো ধরনের আপনার কি করে যে স্ট্যান্ডার্ড দেয়, তখন তারা আবার বলে দেয় যেটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে।
এবং এটার অ্যাপ্লিকেশনটা কিরকম হবে, একটা হইতে পারে যে প্রিভিয়াস ইয়ার থেকে আবার প্রিভিয়াস ইয়ারের যে রিপোর্ট সেটা থেকে শুরু হবে, আবার আরেকটা হইতে পারে সেক্ষেত্রে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের রিপোর্টটাকে আমার রিস্টেট করতে হবে, চেঞ্জ করতে হবে। আর আরেকটা হইতে পারে যে না, নেক্সট ইয়ার বা নির্দিষ্ট টাইম পর থেকে এটা শুরু হবে, প্রিভিয়াসটা যেভাবে আছে ওইভাবে থাকবে, নতুন স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লিকেবল হবে সাম পয়েন্ট ইন টাইম থেকে, দুইটা ভাবে। সো স্ট্যান্ডার্ড সেটার বডি আপনার যেটা বলে দিবে আপনি সেভাবে করবেন। আরেকটা যেটা বললাম যে আমরা নিজেরাই হয়তোবা চেঞ্জ করতে পারি, যে গিভেন অপশনগুলোর মধ্যে একটা অপশন থেকে আরেকটা অপশনে গেলাম। আমরা যদি একটা অপশন থেকে আরেকটা অপশনে যাই, সেই ক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড সেটার বডি বলে দেয় না যে প্রিভিয়াসটা করবে নাকি কবে থেকে শুরু করবে, এই ধরনের কোনো কিছু নাই। তখন সেক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে গিয়ে যে প্রিভিয়াস ইয়ারটাকে রিস্টেট করা, যদি সেটা রিজনেবল হয়। এমন হইতে পারে যে আমরা অ্যাপ্লাই করতে গেলে সেটা হয়তো রিজনেবল না বা অনেক বেশি কাম্বারসাম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিষয়টা ডিফারেন্ট। বাট আদারওয়াইজ প্রিভিয়াস ইয়ারটাকে রিস্টেট করে সিমিলার, তাহলে কি হয়, কম্পারিজনটা সিমিলার হয়, রিস্টেট করে শো করাটার কথা বলা হচ্ছে। অ্যাট টাইমস standard setters like IASB, FSB issue new standard that require companies to change accounting policies. Depending on a standard, companies may be permitted to adopt the standard prospectively. Prospectively মানে হচ্ছে in future, ভবিষ্যতে আপনি জাস্ট নতুন স্ট্যান্ডার্ডটা আপনি অ্যাডাপ্ট করে নিলেন। or retrospectively, অর্থাৎ retrospectively মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডাটাকে রিস্টেট করতে হবে, রিস্টেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ দো দ্য স্ট্যান্ডার্ড এক্সিস্টেড ইন দ্য পাস্ট। এটা গেল যখন স্ট্যান্ডার্ড সেটার বডিজ নতুন স্ট্যান্ডার্ড দিচ্ছে। ইন আদার কেসেস চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসিস, ফর এক্সাম্পল from one acceptable inventory costing method to another, are made for other reasons such as providing a better reflection of company's performance. In that case কি করতে হবে, changes in accounting policies are reported through retrospective application unless it is impractical to do so. যদি ইমপ্র্যাকটিক্যাল না হয়, অনেক সময় আছে যে আসলে রিট্রোস্পেক্টিভলি করাটা অসম্ভব হয়ে যাচ্ছে, সেটা হলে ভিন্ন কথা। আদারওয়াইজ রিট্রোস্পেক্টিভলি করাটাই আপনার সাজেস্ট করা হয়েছে। নেক্সট এলওয়েজ ডিস্টিংগুইশ বিটুইন দি অপারেটিং এন্ড নন অপারেটিং কম্পোনেন্ট অফ ইনকাম স্টেটমেন্ট। সো অপারেটিং কোনটা, অপারেটিং হচ্ছে কি আমাদের রেগুলার কোর্স অফ বিজনেস যেটা, সেটা হচ্ছে অপারেটিং। আর নন অপারেটিং কোনটা, যেটা হচ্ছে আমাদের রেগুলার কোর্স অফ বিজনেস না, অথবা রেগুলার কোর্স অফ বিজনেস ছিল বাট নাও এটা ডিসকন্টিনিউড। নন অপারেটিং আইটেমস আর রিপোর্টেড সেপারেটলি ফ্রম দ্য অপারেটিং আইটেমস অন দ্য ইনকাম স্টেটমেন্ট। Under both IFRS and US GAAP, the income statement reports separately the effect of the disposal of component operation as a discontinued operation. যদি কোনো অপারেশনের কোনো একটা কম্পোনেন্টকে আমরা ডিসকন্টিনিউ করি, সে ফর এক্সাম্পল আপনার হয়তো বা একটা ই কমার্স বিজনেস, তাদের হয়তো ধরেন কয়েকটা বিজনেস আছে, একটা হচ্ছে গিয়ে সে ই কমার্স আছে, আর একটা ধরেন সে ফুড ডেলিভারি আছে, আর একটা ধরেন কুরিয়ার সার্ভিস আছে। এখন এর মধ্যে ধরেন ওরা ফুড ডেলিভারি সার্ভিসটা নেক্সট ইয়ার থেকে ডিসকন্টিনিউ করবে, তখন কি হবে, এই ফুড ডেলিভারি থেকে যে ইনকাম বা এক্সপেন্স বা যা কিছু আছে সেটাকে আপনার ডিসকন্টিনিউড অপারেশন হিসেবে আমরা লাস্ট ইয়ার, অর্থাৎ যখন যে ইয়ারে আমরা রিপোর্টটা করছি সেই ইয়ারে সেটাকে আলাদাভাবে দেখাতে হবে। কেন, কারণ হচ্ছে এর পরবর্তী ইয়ারে এটা আর কন্টিনিউ হচ্ছে না, সো দ্যাট ইটস নো মোর এ কন্টিনিউড অপারেশন। এটা বোথ আইএফআরএস এবং ইউএস গ্যাপ একই কথাই বলছে। এখন আমরা আসি নেক্সট এলওএস। নেক্সট এলওএস এ বলা হয়েছে describe how earning per share is calculated and interpret a company's earning per share for both simple and complex capital structure. এখন আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা যে জিনিসটা এন্ড অফ দ্য ডে পাই সেটা হচ্ছে নেট ইনকাম, তাই তো? নেট ইনকাম কে আমরা যদি আমাদের নাম্বার অফ শেয়ার দিয়ে, কি কোন ধরনের শেয়ার, কমন শেয়ার বা অর্ডিনারি শেয়ার, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ইপিএস, আর্নিং পার শেয়ার। সো এটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে বেসিক ইপিএস আর একটা হচ্ছে ডাইলিউটেড ইপিএস।
এনিওয়ে আমরা প্রথমে আসি বেসিক ইপিএস। Basic EPS is the amount of income available to common shareholders divided by the weighted average number of shares, common shares outstanding over a period. So আমাদের ধরেন XYZ কোম্পানি, ওইটার যদি নাম্বার অফ কমন শেয়ার আছে ধরেন 5 মিলিয়ন, আর আপনার এই বছরে আমার এই কোম্পানি XYZ কোম্পানি নেট ইনকাম 2021-এ নেট ইনকাম হচ্ছে $50 মিলিয়ন। তাহলে আপনার ইপিএস কত হবে? আর্নিং পার শেয়ার হচ্ছে $50 মিলিয়ন divided by 5 million, so that earning per share $10 per share. That means EPS is $10 earning per share. এটা হচ্ছে simple বা basic EPS. The amount of income available to common shareholder is the amount of net income remaining after preferred dividend have been paid. এই যে to the common shareholder যখন বলতেছে তখন আপনার প্রেফার্ড শেয়ার হোল্ডারদেরকে কোনো ডিভিডেন্ড যদি দেয়া হয় তার পরেরটা মিন করছে। দ্যাট মিনস হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে যেটা পাই সেটা হচ্ছে আপনার নেট ইনকামটা পেয়ে যাচ্ছি, কিন্তু আপনার এই যে প্রেফার্ড শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার ইনকাম স্টেটমেন্টে আসে না, এটা ইকুইটি আপনার ব্যালেন্স শিটের আইটেমে চলে যায়, সেখানে আমরা লাইক ডিভিডেন্ড যেভাবে দিই ওইভাবে এটা শো করা হয়। তো আপনার সেই জন্য কি হবে, আপনার নেট ইনকাম থেকে এই যে আমরা যদি প্রেফার্ড ডিভিডেন্ড থাকে, XYZ কোম্পানি যদি প্রেফার্ড শেয়ার থাকে, তাদেরকে যদি প্রেফার্ড ডিভিডেন্ড দেয়া থাকে, ধরেন এখানে XYZ কোম্পানির নাম্বার অফ প্রেফার্ড শেয়ার যদি থাকে হচ্ছে সে 1 মিলিয়ন প্রেফার্ড শেয়ার আছে, প্রেফার্ড শেয়ারের ডিভিডেন্ড সে $1 করে যদি হয় তাহলে কত হবে? 1 মিলিয়ন, $1 into 1 মিলিয়ন, তাহলে টোটাল হচ্ছে 1 মিলিয়ন প্রেফার্ড শেয়ার ডিভিডেন্ড। তাহলে কি হবে? আমাদের নেট ইনকাম হচ্ছে 50 মিলিয়ন, ওখান থেকে আমাদের প্রেফার্ড ডিভিডেন্ড যদি 1 মিলিয়ন হয়, 1 মিলিয়ন মাইনাস হবে, ওয়েটেড এভারেজ নাম্বার অফ কমন শেয়ার হচ্ছে 5 মিলিয়ন। সো আপনার কি হবে, এখানে আপনার আর্নিং হয়ে যাবে হচ্ছে কত হবে? 549 divided by 5, so that $9.8. তার মানে এই জিনিসটা অনেক সময় আমরা মিস করি যে প্রেফার্ড ডিভিডেন্ডের পরিমাণটা আমরা মাইনাস করার কথা অনেক সময় আমাদের মনে থাকে না, সো এইটা আমাদের একটু মনে করে মাইনাস করতে হবে। সো আমরা এখন পর্যন্ত বেসিক ইপিএস এ আছি। If a company has a simple capital structure, that is one with no potentially dilutive securities, then its basic EPS is equal to its diluted EPS. আচ্ছা, dilutive securities-টা আসলে কি? Dilutive securities-টা হচ্ছে এইরকম যে আমাদের হয়তো নতুন শেয়ারটা ইস্যু করা হয় না, কিন্তু আমরা কমিটমেন্ট দিয়ে রাখছি যে শেয়ারটা ইস্যু হবে, বা আমরা হচ্ছে গিয়ে কনভার্সন অপশন আছে যে আমাদের কোনো এমপ্লয়ির হয়তো বা কনভার্সন অপশন আছে, সো দ্যাট মিনস হচ্ছে কনভার্টেবল কিছু বন্ড অর সামথিং আছে, অর আমাদের কনভার্টেবল কোনো অপশন আমাদের ইস্যু করা আছে, তাহলে এই শেয়ারগুলা ইন ফিউচারে ইজ কামিং, তাই তো? এটার কারণে কি হচ্ছে, আমাদের শেয়ারটা আমাদের যে ইনকামটা ইপিএসটা ডাইলিউটেড মানে কমে যায়, বেসিকের থেকে আমার কমে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে কাউন্ট করতেছি না 5 মিলিয়নের বাইরে হয়তো আরো 1 মিলিয়ন শেয়ার পাইপলাইনে আছে যেটা ডিউ, যেটা এনি টাইম এখানে চলে আসলে আলটিমেটলি আমার এই 9.8টা তো ঠিক থাকবে না। সেই জন্যই আমাদের কি করতে হয় যে বেসিক ইপিএস এর পাশাপাশি ডাইলিউটেড ইপিএসটাও ক্যালকুলেট করতে হয়, তাহলে শেয়ার হোল্ডাররা বুঝতে পারে যে ওকে আর্নিং ইপিএসটা এখন এত আছে, বাট ডাইলিউটেড ইপিএস ইজ লোয়ার, কতটুকু লোয়ার সেটাও বুঝতে পারে। If however a company has dilutive securities, its diluted EPS is lower than basic EPS. তার মানে diluted EPS কিন্তু কখনো বেসিক ইপিএস থেকে বেশি হবে না, তার থেকে
কম হবে। যদি ডাইলিউটেড পোটেনশিয়ালি ডাইলিউটেড কোনো সিকিউরিটিজ না থাকে তাহলে কিন্তু আর ডাইলিউটেড ইপিএসই হচ্ছে না, দ্যাট মিনস হচ্ছে বেসিক ইপিএস আর ডাইলিউটেড ইপিএস সেম, বাট ডাইলিউটেড ইপিএস ক্যান নেভার বি গ্রেটার দেন বেসিক ইপিএস। Diluted EPS is calculated using if converted method. Diluted EPS টা আমরা কিভাবে ক্যালকুলেট করি? if converted method ইউজ করে আমরা ক্যালকুলেট করি for convertible securities and the treasury stock method for options. So convertible securities এর ক্ষেত্রে যদি convertible কোনো সিকিউরিটিজ থাকে লাইক হচ্ছে বন্ড, কনভার্টেবল বন্ড, সেক্ষেত্রে আমরা if converted মেথডটা ইউজ করি। আর ট্রেজারি স্টক মেথডটা ইউজ করি যদি অপশন থাকে। অপশনটা কিরকম? সে এমপ্লয়িকে একটা অপশন দেওয়া আছে কনভার্সনের। অপশনের ক্ষেত্রে আমরা ট্রেজারি স্টক মেথড ইউজ করি। আর হচ্ছে যদি কনভার্টেবল সিকিউরিটিজ আউটস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে আমরা if converted method ইউজ করে থাকি। সো if converted মেথডে আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে নেট ইনকাম প্লাস আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন কনভার্টেবল ডেব্ট। কনভার্টেবল ডেব্টটা কি? সে বন্ড, কনভার্টেবল একটা বন্ড আছে। তো বন্ডের যেই আমরা নেট ইনকামের সাথে ধরেন আমাদের নেট ইনকাম হচ্ছে 50 মিলিয়ন, তো ওইটার সাথে আমরা কি করব? আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন কনভার্টেবল ডেব্ট, যেই ডেব্টটা আছে সেটা যদি কনভার্ট না করে তাহলে ওইটার ইন্টারেস্টটা কতটুকু খেয়াল রাখতে হবে। এটা হবে হচ্ছে আফটার ট্যাক্স। সে ফর এক্সাম্পল যদি হয় হচ্ছে 10 মিলিয়ন, তাহলে আফটার ট্যাক্স কত হবে? ট্যাক্স যদি 30% হয় 1 মাইনাস 0.3, তার মানে 7 মিলিয়ন হচ্ছে আফটার ট্যাক্স কনভার্টেবল ডেব্টের আফটার ট্যাক্স ইন্টারেস্ট মাইনাস করতে হবে অ্যাজ ইট ইজ আগে যেরকম করা হয়েছে প্রেফার্ড ডিভিডেন্ড মাইনাস করতে হবে। সে 1 মিলিয়ন যদি হয় হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্ড, তাহলে এই 1 মিলিয়ন মাইনাস করতে হবে, ডিভাইডেড বাই আমাদের ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং, এইটুকু ঠিক আছে। সে ফর এক্সাম্পল 5 মিলিয়ন শেয়ার আউটস্ট্যান্ডিং আছে, প্লাস এডিশনাল কমন শেয়ারস দ্যাট উড হ্যাভ বিন ইস্যুড এট কনভার্সন। যদি কনভার্সন করা হয় তাহলে কতটুকু শেয়ার নতুন করে ইস্যু করতে হবে সেটা আমরা পরে একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে যদি আমরা এখানে যদি ধরি যে এডিশনাল কমার্শিয়াল, সে ফর এক্সাম্পল যে 10 মিলিয়ন যে ইন্টারেস্ট হচ্ছে, এখানে ধরেন 100 মিলিয়ন ডলারের আপনার বন্ড হচ্ছে কনভার্টেবল বন্ড হচ্ছে আউটস্ট্যান্ডিং আছে, ঠিক আছে। এখন এই কনভার্সন অপশনটা দেওয়া হয়েছে যে আমরা ইজি করার জন্য বললাম যে এই 100 মিলিয়ন এই কনভার্টেবল বন্ডটাকে কনভার্ট করে 5 মিলিয়ন কমন শেয়ার রে কনভার্ট করতে পারবে চাইলে। ইফ আপনার বন্ড হোল্ডাররা চায় তাহলে এটাকে কনভার্ট করা যাবে 5 মিলিয়ন কমন শেয়ারে। তো ওরা আসলে কখন যে এটাকে কনভার্ট করবে উই ডোন্ট নো, এই জন্যই বলা হয়েছে ইফ কনভার্টেড মেথড। যদি তারা কনভার্ট করে তাহলে 5 মিলিয়ন নতুন শেয়ার পাবে, তার মানে হচ্ছে 5 মিলিয়ন এক্সিস্টিং প্লাস 5 মিলিয়ন নিউ শেয়ার। তাহলে আমাদের টোটাল শেয়ার সংখ্যা কত? টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 10 মিলিয়ন ইফ কনভার্সন হ্যাপেন্স। আর আমার ইনকাম হচ্ছে 50 প্লাস 7 57 মাইনাস 1 56 মিলিয়ন হচ্ছে আমার ইনকাম। তাহলে আমাদের পার শেয়ারের আর্নিং কত? ডাইলিউটেড ইপিএস কত হবে? $5.6, 5.6। তাহলে বেসিক কত ছিল? 9.8। কিন্তু আমরা দেখতেছি যে যদি আমাদের ডাইলিউটেড ইপিএস কত? ডাইলিউটেড ইপিএস হচ্ছে 5.6। আরেকটা বিষয় হচ্ছে ট্রেজারি স্টক মেথডটা যদি কোনো অপশন থাকে, হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং, সেক্ষেত্রে আমাদের উপরে হচ্ছে বেসিক ইপিএস এর সাথে কোনো ডিফারেন্ট কিছু না। এক্ষেত্রে কি নেট ইনকাম ধরেন আমাদের 50 মিলিয়ন আর প্রেফার ডিভিডেন্ডসে 1 মিলিয়ন।
সো এখানে কোনো আপনার ইফ কনভার্টেড এ যেরকম আপনার ইন্টারেস্টটাকে অ্যাড করতে হচ্ছে সেটা এখানে করতে হচ্ছে না। ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং সে 5 মিলিয়ন প্লাস নিউ শেয়ারস দ্যাট উড হ্যাভ বিন ইস্যুড এট অপশন এক্সারসাইজ minus shares that could have been purchased with cash received upon exercise. ধরেন আপনার আমাদের এমপ্লয়ীদেরকে অপশন দেওয়া হয়েছে যে তারা চাইলে শেয়ার পারচেজ করতে অপশন এক্সারসাইজ করে নিউ শেয়ার পারচেজ করতে পারবে। সে 2 মিলিয়ন শেয়ার পারচেজ করতে পারবে at the rate of $10 per share। ঠিক আছে, 10 না একটু ধরেন $50 পার শেয়ার। ঠিক আছে, আর মার্কেটে এই মুহূর্তে আপনার ধরেন মার্কেটে প্রাইস আছে হচ্ছে গিয়ে সে $100। ঠিক আছে, যদি এমন হয় এমপ্লয়ীদেরকে অপশন দেওয়া হয়েছে যে তারা 2 মিলিয়ন শেয়ার কোম্পানি থেকে পারচেজ করতে পারবে কত প্রাইসে? $50 করে। এখন মার্কেটে প্রাইস আছে হচ্ছে $100 করে। তাহলে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করব? তাহলে কি বলছে? নিউ শেয়ার দ্যাট উড হ্যাভ বিন ইস্যুড এট অপশন এক্সারসাইজ। অপশন এক্সারসাইজে নতুন শেয়ার কতগুলো ইস্যু করা হবে? 2 মিলিয়ন, তাই তো? মাইনাস করব শেয়ারস দ্যাট কুড হ্যাভ বিন পারচেজড উইথ ক্যাশ রিসিভড আপন এক্সারসাইজ। ওরা যদি এক্সারসাইজ করে তাহলে আমরা কত ক্যাশ পাবো? আমরা ক্যাশ পাবো হচ্ছে, অর্থাৎ কোম্পানি ক্যাশ পাবে হচ্ছে 100 মিলিয়ন। এখন মার্কেটে আপনার প্রতিটা শেয়ারের প্রাইস হচ্ছে $100 করে। তাহলে কতগুলা শেয়ার কোম্পানি চাইলে এই $100 মিলিয়ন দিয়ে কিনতে পারবে? নাম্বার অফ শেয়ারস দ্যাট ক্যান বি পারচেজড ইজ 100 মিলিয়ন ডিভাইডেড বাই 100, তার মানে হচ্ছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন শেয়ার কোম্পানি চাইলে বাজার থেকে কিনে সেটাকে ট্রেজারি স্টক বানিয়ে দিতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটাকে আউট অফ ক্যালকুলেশন করে ফেলতে পারে বা ডিস্ট্রয় করে ফেলতে পারে। তাহলে মাইনাস করব কত? শেয়ারস দ্যাট কুড হ্যাভ বিন পারচেজড উইথ ক্যাশ রিসিভড আপন এক্সারসাইজ। দ্যাট মিনস হচ্ছে আমরা মাইনাস করব 1 মিলিয়ন। 2 million minus 1 million multiplied by proportion of the year during which the financial instrument were outstanding। যেই সময়টাতে আপনার এই অপশনটা আউটস্ট্যান্ডিং আছে, সে ফর এক্সাম্পল বছরের মাঝখানে যদি হয় যে জুলাইয়ের 1 তারিখ থেকে এটা এই অপশনটা অ্যাভেইলেবল ফর এক্সারসাইজ, ইন দ্যাট কেস আমরা কি করব? প্রপোর্শন অফ দ্য ইয়ার। প্রপোর্শন অফ দ্য ইয়ার তাহলে কত হবে? 6 ডিভাইডেড বাই 12। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। সো এখানে কি হচ্ছে? 1 মিলিয়ন ইন্টু 6/12, দ্যাট মিনস হচ্ছে 0.5 মিলিয়ন। তাহলে আপনার উপরে কত আসতেছে? 49 মিলিয়ন।
রাইট, তাহলে আমাদের এখানে কি হবে 5 মিলিয়ন প্লাস হচ্ছে এখানে 0.5, সো 49 ডিভাইডেড বাই 5.5, আমরা ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 49 ডিভাইডেড বাই 5.5 ইকুয়াল টু $8.91। সো ডাইলিউটেড ইপিএস আপনার এই ক্ষেত্রে হচ্ছে 8.91। সো আমাদের বেসড অন দ্য সিনারিও আমাদের হচ্ছে যেভাবে থাকবে সেভাবে আমরা ফর্মুলাটা ইউজ করে আমরা ডাইলিউটেড ইপিএসটা ক্যালকুলেট করতে পারবো। এখন আমরা নেক্সট এলওএস বলা হয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ডাইলিউটিভ এন্ড এন্টি ডাইলিউটিভ সিকিউরিটিজ এন্ড ডেসক্রাইব দ্য ইমপ্লিকেশনস অফ ইচ ফর দ্য আর্নিং পার শেয়ার ক্যালকুলেশন। তো dilutive and anti-dilutive securities and describe the implications of each, the earning per share calculation। এখন dilutive এর কথা আমরা অলরেডি বলেছি। dilutive কোনগুলো, যেগুলো হচ্ছে কি আপনার কোনো স্টক অপশন, ওয়ারেন্ট বা কনভার্টেবল ডেট বা কনভার্টেবল প্রিফার্ড স্টক যেগুলো এক্সারসাইজ করলে পরে কি হয় আমাদের ইপিএসটা কমে যায়। ঠিক আছে, আর এন্টি ডাইলিউটিভ কোনটা, যেটাতে আপনার কনভার্ট করলে পরে আর্নিং পার শেয়ার কমে না বরং বেড়ে যায়, এমন যদি হয় তখন সেটাকে আমরা বলতেছি এন্টি ডাইলিউটিভ সিকিউরিটিজ। এখন আমাদের দেখতে হবে যদি কনভার্সন করা হয় অথবা যদি অপশন এক্সারসাইজ করা হয় তাতে যদি আমাদের ইপিএসটা বেড়ে যায় সেটাকে আমরা বলতেছি এন্টি ডাইলিউটিভ সিকিউরিটিজ। এখানে মাথায় রাখতে হবে যদি এন্টি ডাইলিউটিভ সিকিউরিটিজ হয় সেক্ষেত্রে আমরা আসলে ডাইলিউশনটা করব না, তার মানে ডাইলিউটেড ইপিএস তো ডাইলিউটেডই হচ্ছে না, সো দ্যাট আমরা সেই ক্যালকুলেশনটাই করব না, সেক্ষেত্রে আমরা ওটাকে বেসিক ইপিএসটাই শুধু ক্যালকুলেট করব, এন্টি ডাইলিউটিভ সিকিউরিটিজ গুলা আমরা ক্যালকুলেশনে আনবো না। Anti-dilutive securities are stocks, options, warrants, convertible debt or convertible preferred stock that would increase EPS if exercised or converted to common stock. Inclusion of anti-dilutive securities increases EPS, so not included in the calculation of diluted EPS. Inclusion of anti-dilutive securities increases EPS, so আমরা কি করব, এটা ক্যালকুলেশন ডাইলিউটেড ইপিএস ক্যালকুলেশনে এই ধরনের সিকিউরিটি যদি থাকে সেটা আনবো না, কারণ এটা তো ডাইলিউশন করছেই না, সো আমরা কেন সেটা আনবো। কনভার্ট ইনকাম স্টেটমেন্ট টু কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, আমাদের নরমাল ইনকাম স্টেটমেন্টকে আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। তো কমন সাইজটা কি, কমন সাইজটা হচ্ছে এইরকম যাতে হচ্ছে গিয়ে আপনার মূলত পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে যাওয়া, সো দ্যাট আমরা কি করতে পারি যে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কম্পারিজন করতে পারি। Common size analysis of the income statement involves stating each line item on the income statement as a percentage of sales. Common size statement facilitate comparison across time and across companies of different sizes. সো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা দেখি। ধরেন ইনকাম স্টেটমেন্টের আমরা কমন সাইজে এই যে প্যানেল এ তে হচ্ছে কি আপনার ইনকাম স্টেটমেন্টটা অ্যাবসলিউট ফিগার গুলা দেয়া আছে, ঠিক আছে। এ কোম্পানির সেলস হচ্ছে 10 মিলিয়ন, বি এরও 10 মিলিয়ন, সি এর হচ্ছে 2 মিলিয়ন, এর অপারেটিং প্রফিট হচ্ছে 2 মিলিয়ন, বি এর হচ্ছে 1.5 মিলিয়ন আর সি এর হচ্ছে 400,000। এখন এটাকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এটা বলাটা কি ওয়াইজ হবে কিনা যে আপনার বি ইজ বেটার দেন সি, হয়তো হবে হয়তো হবে না, বাট আমরা আসলে সঠিক বলতে পারছি না। কেন? কারণ দুইটা কোম্পানির সাইজ ডিফারেন্ট। তাহলে আমরা এই কম্পারিজনটাকে ইজি করার জন্য বা বুঝার জন্য আসলে কোনটা বেটার বা কোনটা কেমন পারফর্ম করছে সেটা বুঝার জন্য আমরা কি করি, আমরা কমন সাইজে কনভার্ট করতে পারি। তার মানে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে যাচ্ছি। কিসের পার্সেন্টেজ? আমরা সেলস এর পার্সেন্টেজ। সো আমরা যদি কমন সাইজে কনভার্ট করি তখন কি করব, এ, বি এবং সি তিনটা কোম্পানি, সেলসটাকে আমরা 100% ধরবো। সেলসটাকে 100% যদি ধরা হয় তাহলে আপনার কস্ট অফ সেলস আমরা দেখবো হচ্ছে এই যে 3 মিলিয়ন, এটা আপনার সেলস এর কত পার্সেন্ট? 30%। এই যে 7.5 মিলিয়ন, এটা সেলস এর কত পার্সেন্ট? 75%। এই যে 600,000, এটা সেলস এর কত পার্সেন্ট? 30%।
দেন আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাচ্ছি। গ্রস প্রফিট আমরা দেখতেছি যে এ এবং সি হচ্ছে কম্পারেবল, বাট বি এর গ্রস প্রফিট ইজ ভেরি লো পার্সেন্টেজ অফ গ্রস প্রফিট। সেলিং ডিস্ট্রিবিউশন অ্যাজ এ পার্সেন্টেজ, এটাও আপনার অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেলস। সে আমাদের এখানে 2 মিলিয়ন হচ্ছে আমাদের সেল, 200,000 হচ্ছে আমাদের সেলিং, অ্যাডমিন এন্ড জেনারেল এক্সপেন্স। তার মানে 10% এই ইন্ডাস্ট্রিতে আপনার এভারেজ সেলিং, জেনারেল, অ্যাডমিন এক্সপেন্স হচ্ছে 10%। রিসার্চ ডেভেলপমেন্ট, আপনার বি এর কোনো রিসার্চ ডেভেলপমেন্ট নাই, সি এর আছে 20%। অ্যাডভার্টাইজিং এ এর 20%, সি এর হচ্ছে 10%। অপারেটিং প্রফিট দেখেন, যদিও অ্যাবসলিউট ফিগারে আপনার বি এর অপারেটিং প্রফিট ইজ হায়ার দেন সি, ইন টার্মস অফ পার্সেন্টেজ আপনার অপারেটিং প্রফিটটা হচ্ছে এ 20%, বি এর হচ্ছে 15%, সি এর হচ্ছে 20%। Evaluate a company's financial performance using common size income statement and financial ratios based on income statement. One aspect of financial performance, আপনার evaluate a company's financial performance টাকে আমরা evaluate করব using common size income statement and financial ratios, এবং financial রেশিওর মাধ্যমে based on income statement. So one aspect of financial performance is profitability. One indicator of profitability is net profit margin. তো নেট প্রফিট মার্জিনটা আমরা কিভাবে বের করি? নেট ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউ, আমরা পাই হচ্ছে নেট প্রফিট মার্জিন। প্রফিটেবিলিটির মোস্ট কমন মেজার হচ্ছে আপনার নেট প্রফিট মার্জিন বা নেট ইনকাম ডিভাইডেড বাই রেভিনিউ, অলসো নোন অ্যাজ প্রফিট মার্জিন অর রিটার্ন অন সেলস, which is calculated as net income divided by the revenue or sales. Net profit margin measures the amount of income that a company was able to generate for each dollar of revenue. A higher level of net profit margin indicates higher profitability and is thus more desirable. Another measure of profitability is the gross profit margin. Profitability আরেকটা measure হচ্ছে gross profit margin. Gross profit or gross margin is calculated as revenue minus cost of goods sold, and the gross profit margin is calculated as the gross profit divided by the revenue. Gross profit margin equal to gross profit divided by revenue. Net profit margin হচ্ছে net income divided by revenue. Gross profit margin হচ্ছে gross profit divided by revenue. The gross profit margin measures the amount of gross profit that a company generated for each dollar of revenue. A higher level of gross profit margin indicates higher profitability and thus is generally more desirable. Although differences in gross profit margins across companies reflect differences in companies' strategies. Normally হচ্ছে আপনার higher gross profit margin বা net profit margin দুইটাই আসলে যত higher হয় তত desirable, বাট এখানে আবার একটা বিষয় থাকে যে বিভিন্ন কোম্পানির স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট হয়। মনে করেন একটা কোম্পানি যদি হয়ে যাচ্ছে ডিফারেন্সিয়েটর, তার প্রফিট মার্জিনটা একটু বেশি হয়, সে হচ্ছে গিয়ে একটু কাস্টমাইজড প্রোডাক্ট প্রোভাইড করে। আবার যারা হচ্ছে গিয়ে কেউ আছে হচ্ছে গিয়ে কস্ট লিডার যারা, তারা কি করে আপনার নরমালি কাস্টমাইজেশনটা কম করে, জেনারেলাইজড প্রোডাক্ট তৈরি করে এবং কম্পিটিটিভ কম প্রফিট মার্জিনে তারা সেল করে থাকে। ভলিউম দিয়ে তারা দেখা গেছে বেশি আলটিমেটলি গেইনটা জেনারেট করে থ্রু ভলিউম। আবার হচ্ছে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভেরি করে, ধরেন হচ্ছে আপনার তেল ফুয়েল সেল করার সময় আপনার প্রফিট মার্জিনটা অনেক কম থাকে। তারপরে কমোডিটি লাইক হচ্ছে আপনার গম, চাল, এই ধরনের যে কমোডিটি গুলো আছে এগুলোতেও নরমালি একটু প্রফিট মার্জিনটা কম থাকে। আবার হচ্ছে গিয়ে আপনার আইটি, তারপরে এই ধরনের সার্ভিস সেক্টর যেগুলো, এগুলোতে আপনার প্রফিট মার্জিনটা দেখা যায় অনেক বেশি থাকে। Describe, calculate, interpret comprehensive income. So what is comprehensive income? আমরা ফার্স্ট ক্লাসেও আলোচনা করেছিলাম যে নেট ইনকামটা যেখানে শেষ হয়ে যাচ্ছে এরপরে কিছু আইটেম এর মধ্যে আসে যেগুলাকে ইনক্লুড করে আপনার কম্প্রিহেন্সিভ ইনকামটা আসে। কম্প্রিহেন্সিভ ইনকাম ইনক্লুডস বোথ নেট ইনকাম and other revenue and expense items that are excluded from net income calculation, collectively referred to as other comprehensive income. তার মানে আমাদের ইনকাম স্টেটমেন্টটা এখানে করলাম, করে আমরা এখানে পাচ্ছি কি নেট ইনকাম। তারপরে আদার কিছু আইটেম
যেগুলোকে আমরা বলতেছি ওসিআই বা আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এগুলা আমরা অ্যাডজাস্ট করার পরে যেই ফিগারটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে কি কম্প্রিহেন্সিভ ইনকাম, এবং এই দুইটা মিলায়ে আমরা ফুল স্টেটমেন্টটাকে বলি হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। বাট আমরা নর্মালি হচ্ছে ক্যালকুলেশন গুলাতে, আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে নেট ইনকামটাই মূলত ইউজ করে থাকি। এখন আপনার এই যে আমরা বললাম যে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, এখানে আপনার কোন আইটেম গুলো আসলে থাকে, যেগুলো আসলে নেট ইনকামের ভিতরে গেল না কিন্তু হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে আসলো, সেগুলো কোন আইটেম? Mainly four types of items are treated as other comprehensive income under both IFRS and US GAAP. চার ধরনের আইটেম, সেগুলো কি কি? ফরেন কারেন্সি ট্রান্সলেশন অ্যাডজাস্টমেন্ট, unrealized gains or losses on derivative contracts, unrealized holding gains and losses on certain category of investment securities, certain cost of a company's defined benefit post-retirement plans. So foreign currency translation adjustment in consolidating the financial statements of foreign subsidiaries. The effect of translating the subsidiaries' balance sheet assets and liabilities at current exchange rates are included as other comprehensive income. Unrealized gains or losses on derivative contracts accounted for as hedges. Changes in the fair value of derivatives are recorded each period, but certain changes in value are treated as other comprehensive income. এই যে ডেরিভেটিভের আপনার আনরিয়েলাইজড পোরশন যেটা থাকে, অর্থাৎ আমরা যদি রিয়েলাইজ করে ফেলি ডিফারেন্ট হিসাব, কিন্তু ডেরিভেটিভ কন্ট্রাক্টে যদি আনরিয়েলাইজড গেইন বা লস থাকে সেটা আমরা কোথায় শো করতেছি? আমরা সেটা নেট ইনকামে আমরা শো করতেছি না, সেটা আমরা কম্প্রিহেন্সিভ ইনকাম বা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে শো করছি। Unrealized holding gains and losses on a certain category of investment securities, namely available for sale debt securities under US GAAP and securities designated as fair value through comprehensive income under IFRS. এখানে যদি আপনারা দেখেন রিয়েলাইজড যদি হয়ে যায় গেইন লস, সেটা কিন্তু ইনকাম স্টেটমেন্টে চলে যাবে, কিন্তু যদি আনরিয়েলাইজড থাকে, আনরিয়েলাইজড থাকলে একটা ইস্যু কি থাকে যে পরবর্তীতে এটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, যে আনরিয়েলাইজড এখন হয়তো গেইন আছে পরে এটা লস হয়ে গেল আলটিমেটলি, বা লস আছে পরবর্তীতে আবার এটা গেইন হয়ে গেল। নোট IFRS but not US GAAP also includes a category of equity investment designated at fair value through other comprehensive income. আবার আপনার কোনো ইকুইটি ইনভেস্টমেন্টকে আপনার IFRS অনুযায়ী আপনি চাইলে প্রথমেই ডেজিগনেট করে দিতে পারবেন যে এটা আপনার ট্রিটেড হবে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। সার্টেন কস্ট অফ এ কোম্পানিজ ডিফাইন্ড বেনিফিট পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান, আপনার এই যে পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান যেটা আছে পেনশন প্ল্যান, এই পেনশন প্ল্যানের কিছু আইটেম আপনার এই যেগুলো হচ্ছে গিয়ে আপনার কারেন্ট পিরিয়ডে রিকগনাইজ করা হচ্ছে না, সেটা আপনার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আসতে পারে। তো ব্রডলি আপনার যেটা মনে রাখতে হবে যে এই মেইন হেডিংটা মনে রাখলেই হবে, ফরেন কারেন্সি ট্রান্সলেশন অ্যাডজাস্টমেন্ট, আনরিয়েলাইজড গেইনস অর লসেস অন ডেরিভেটিভ কন্ট্রাক্টস, unrealized holding gains and losses on a certain category of investment, certain cost of a company's defined benefit post retirement plan. তো মেইনলি এখানে যেটা হয় যে যে আনরিয়েলাইজড বিষয়গুলাই মেইনলি আপনার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে এসে থাকে। এখন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, অ্যাসিউম এ কোম্পানিজ বিগিনিং শেয়ার হোল্ডার ইকুইটি 200 million বিগিনিং ইকুইটি, ইটস নেট ইনকাম ফর দ্য ইয়ার ইজ 20 million, তাহলে বিগিনিং এ ছিল 200, এই বছর কত হলো 20 million আর্নিং হলো। ইটস ক্যাশ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার ইজ 3 million, 3 million ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিছে। দেয়ার ওয়াজ নো ইস্যুয়েন্স অফ অর রিপারচেজ অফ কমন স্টক, কোনো ধরনের নতুন করে শেয়ার ইস্যুও হয় নাই বা রিপারচেজও হয় নাই। কোম্পানিজ অ্যাকচুয়াল ইন্ডিং শেয়ার হোল্ডার্স ইকুইটি ইজ 227, এবং ইন্ডিং আপনার ইকুইটি হচ্ছে 227। এখন হিসাব মিলে 200 যোগ 20 কত হলো 220,
-3 কত হয়? 217 হয়, তাই না? কিন্তু বলতেছে ইকুইটি, এন্ডিং ইকুইটি 227। তাহলে ঝামেলাটা কোথায়? তার মানে কিছু একটা জিনিস আছে যেটা বাইপাস করে গেছে এই নেট ইনকামের মধ্যে, যেটা আসে নাই, তাই তো? ওই জিনিসটা কত? What amount has bypassed net income calculation by being classified as other comprehensive income? তো ডিফারেন্সটা কত? 10। তাহলে 10 হচ্ছে বাইপাস করে গেছে। তার মানে ওসিআই কত? ওসিআই হচ্ছে 10 মিলিয়ন। Which of the following statement best describe other comprehensive income? Income earned from diverse geographic and segment activities. Is it? No. Income that increases stockholders' equity but is not reflected as part of net income. This is what is OCI, other comprehensive income. So আমরা এটা অলরেডি আলোচনা করেছি। আমরা আদার কম্প্রিহেন্সিভ ইনকাম আরেকটু ইলাবোরেট করি। আরেকটা এক্সাম্পল, অ্যান অ্যানালিস্ট ইজ লুকিং এট টু কম্পারেবল কোম্পানিজ। কোম্পানি এ হ্যাজ লোয়ার পিই, এর পিই কত? 21.9। দেন কোম্পানি বি, কোম্পানি বি এর হচ্ছে 33.3। তো লোয়ার পিই হইলে তার মানে দিস ইজ এ হচ্ছে ভ্যালু ফর মানি, and the conclusion that has been suggested is that company A is undervalued. তার মানে বলা যাচ্ছে যে এ হচ্ছে আন্ডারভ্যালুড। এই পর্যন্ত সবই ঠিক আছে। দেন হচ্ছে এটা এক্সামাইন করতে গেল। as part of examining this conclusion, the analyst decides to explore the question, what would the company's PE look like if total comprehensive income per share rather than net income per share were used as relevant metric? এখন দেখতে গেল যে আচ্ছা ঠিক আছে, এটা তো আন্ডারভ্যালুড মনে হচ্ছে, বাট আমরা যদি ওসিআই, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা হচ্ছে নেট ইনকামকে আসলে নেট ইনকাম ক্যালকুলেশনকে বাইপাস করে গেছে, ওই আইটেমটাকেও যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আসলে এই ক্ষেত্রে কি হবে? তো এখন ওইটা দেখতে গিয়ে দেখা গেল যে কোম্পানি এর আদার কম্প্রিহেন্সিভ লস আছে। লসের পরিমাণটা কত? 16.272 মিলিয়ন ডলার। আর বি এর লস হচ্ছে 1.757 মিলিয়ন ডলার আদার কম্প্রিহেন্সিভ লস, যেটা হচ্ছে আপনার নেট ইনকাম ক্যালকুলেশন, ইনকাম স্টেটমেন্টে হিট করে নাই। এটা ওসিআই বা আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মধ্যে চলে গেছে। তো এইটা যদি অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্ট করার পরে আপনার কত আসলে আপনার ইয়েটা আসতেছে, রেশিওটা আসতেছে, সেটা আমরা দেখব। তো নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 22.6 ফর এ, আর বি এর হচ্ছে 25.1 মিলিয়ন। এখন আমরা সলিউশনে যদি আসি, তখন আমরা কি করব? আমরা হচ্ছে কি এখানে ওসিআই পার শেয়ার ফার্স্টে বের করে নিই। 16.272 কে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করলে আমরা দেখতেছি পার শেয়ারে আপনার ওসিআই আদার কম্প্রিহেন্সিভ লস হচ্ছে 0.72 ফর এ, এন্ড বি এর জন্য হচ্ছে 0.07। এখন আমরা ইপিএস প্লাস ওসিআই যদি হিসাব করি, তাহলে পার শেয়ারে কম্প্রিহেন্সিভ ইপিএস হচ্ছে 0.88 ফর এ, 0.83 ফর বি। এখন আমরা প্রাইস টু কম্প্রিহেন্সিভ ইপিএস রেশিও যদি বের করি, আমরা দেখতেছি যে এ এর ক্ষেত্রে এটা 39.8 এন্ড বি এর ক্ষেত্রে 36.1। ইনিশিয়ালি আমরা কি মনে করছিলাম? কোম্পানি এ হচ্ছে আন্ডারভ্যালুড। এখন দেখা যাচ্ছে না, এটা অলমোস্ট সেম। রেদার যদি আমরা আন্ডারভ্যালুড কথাই বলি, ইন কম্পারিজন টু এ, বি ইজ লিটল বিট আন্ডারভ্যালুড, যদিও সেটা আসলে সিগনিফিকেন্ট না। সো আমরা যখন অ্যানালাইসিস করতে যাই, এই ওসিআই এর দিকে লক্ষ্য রাখতে হয়, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা আপাত দৃষ্টিতে যেটাকে আন্ডারভ্যালুড বলছি, ওটা হয়তোবা আন্ডারভ্যালুড না, ফার্দার ইনভেস্টিগেশনে বের হয়ে আসতে পারে।